হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার টেস্ট পেপার সলভিং ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। তো পূর্ববর্তী ক্লাসে আমরা 5 নাম্বার পর্যন্ত সলভ করেছিলাম ঢাকা বোর্ড 2022। তো আজকে আমরা 6 নাম্বার কোয়েশ্চেন থেকে সলভ করা শুরু করব। তো 6 নাম্বার কোয়েশ্চেনটা দেখে বুঝতে পারতেছো এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী চ্যাপ্টারটি থেকে এসেছে। ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী। আচ্ছা, তোমাদের হয়তোবা ব্যাংক সমন্বয় বিবরণী এই চ্যাপ্টারটি করা আছে, আর টেস্ট পেপার সলভিং ক্লাস যেহেতু করতেছো তার মানে আমি ধরেই নিচ্ছি যে তোমাদের প্রিভিয়াসলি একটা বেসিক কনসেপ্ট আছে, ঠিক আছে? তো এই ব্যাংক সমন্বয় বিবরণী এই চ্যাপ্টারটা কিন্তু অনেকের আতঙ্কের একটা চ্যাপ্টার, তার কারণ মানে গোলায় ফেলে যে কোনটা কি হবে। তো এটার জন্য এই কোয়েশ্চেনটা আমরা সলভ করব এবং কিভাবে সলভ করব সেটা আমরা একটু পরেই জানবো। ওকে, তাহলে দেখো এখানে ফার্স্টে যে বিষয়টা খেয়াল করতে হবে যে জমা উদ্ধৃতটা কোন বইয়ের প্রেক্ষিতে, এটা কি নগদান বইয়ের প্রেক্ষিতে নাকি ব্যাংক উদ্ধৃতের প্রেক্ষিতে। তাহলে দেখো এখানে বলা আছে যে ব্রহ্মপুত্র অ্যান্ড কোংয়ের 2021 সালের 31 ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃতের পরিমাণ। এখানে বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃতের পরিমাণ, তার মানে তোমার মাথায় ইমপ্রিন্টেড রাখতে হবে যে আমার প্রতিষ্ঠানে নগদান বই অনুযায়ী আমি মিলাবো যে ব্যাংকটা ঠিক আছে কিনা। ওকে, তো তোমাকে এখানে একটা টিভির মতো তোমার কল্পনা করতে হবে। ওকে, তো টিভিতে তুমি কি রাখবা যে নগদান বই অনুযায়ী, কি অনুযায়ী তুমি সলভ করতেছো। তো এখানে নগদান বই অনুযায়ী উদ্ধৃত দেওয়া আছে, তার মানে তোমার মাথায় থাকবে যে নগদান বইয়ে কি কি আছে এবং ব্যাংক উদ্ধৃতের বই কি কি নাই। ওকে, এই জিনিসটা মাথায় রেখে তোমাকে সলভ করতে হবে। তাহলে এখানে যেহেতু বলা আছে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃতের পরিমাণ 52,400 টাকা, তার মানে আমার প্রতিষ্ঠানের নগদান বইয়ের প্রেক্ষিতে আমি সলভ করব যে আমার ব্যাংকে কত টাকা আসছে কত টাকা গেছে। ওকে, তো এইভাবে আমরা সলভ করব। তাহলে চলো এখানে আমরা এন্ট্রিগুলো আগে পড়ে ফেলি যে এন্ট্রিগুলো কি কি আছে। তো ফার্স্ট এন্ট্রিতে বলা আছে যে পরিশোধের জন্য চেক ইস্যু করা হয়েছে 15,000 টাকা, যা উপযুক্ত তারিখের মধ্যে ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে তুমি বুঝতে পারতেছো যে তোমার পরিশোধের জন্য উপস্থাপিত হয়েছে, মানে তোমার পেমেন্টটা পরিশোধের জন্য তুমি উপস্থাপন করছো, কিন্তু এটা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে ব্যাংকে এই টাকাটা এখনো অ্যাড হয়নি, কিন্তু নগদান বইতে অ্যাড হয়েছে। ঠিক আছে, নগদান বইতে যেহেতু অ্যাড হয়েছে তাই আমি দেখা দেখি কি করবো, এই যে টিভিতে তোমার কি নগদান বই আছে, নগদান বইতে কি করা আছে এটা আগে আমাকে লক্ষ্য রাখতে হবে। তার মানে নগদান বইতে অ্যাড করা আছে কিন্তু ব্যাংক জমার উদ্ধৃতে বা ব্যাংকের বইতে অ্যাড করা হয়নি। তো এইভাবে আমরা অ্যাড করে দিব। ওকে, তারপরে চলো পরের এন্ট্রিটা দেখি। পরের এন্ট্রিতে বলা আছে যে আদায়ের জন্য ব্যাংকে 8,000 টাকা ও 12,000 টাকা দুটি চেক জমা দেওয়া হয়েছিল। ব্যাংক উপযুক্ত তারিখ পর্যন্ত প্রথম চেকটির টাকা আদায় করেছে। তার মানে কি দ্বিতীয় চেকটির টাকা আদায় হয়নি, তো যেটা আদায় হয়নি ওটা আদায় করতে হবে, যোগ করে দিতে হবে। তারপরে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের টাকা সরাসরি আদায় 20,000 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এখানে খেয়াল করো কোথায় লিপিবদ্ধ হয়নি, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তার মানে কিন্তু ব্যাংক টাকাটা রিসিভ করছে, কিন্তু আমার প্রতিষ্ঠানের যে নগদান বই বা আমার প্রতিষ্ঠানের যে তোমার বইটা হিসাবটা আমরা রাখতেছি ওইখানে কিন্তু টাকাটা অ্যাড হয়নি। ওকে, তো এখানে যেহেতু আমরা নগদান বইয়ের প্রেক্ষিতে করতেছি তো নগদান বই তখন অ্যাড করে দেব, ব্যাংকে অ্যাড না হলে ব্যাংকে অ্যাড করে দেব, আর নগদান বই অ্যাড না হলে নগদান বইয়ে অ্যাড করে দিব। ওকে, ক্লিয়ার? তারপরে চলো 4 নাম্বার এন্ট্রিটা দেখি কি আছে। 8,000 টাকার একটু প্রাপ্য বিল। আচ্ছা, প্রাপ্য বিল মানে কি? প্রাপ্য মানে ধরো তুমি একটা ব্যবসায় প্রতিষ্ঠান, তুমি এখানে ব্রহ্মপুত্র অ্যান্ড কোং মানে এই কোম্পানিটার তুমি মালিক। ওকে, তো এই কোম্পানিটার তুমি যেহেতু মালিক, তো এখানে কি বলা আছে 8,000 টাকার একটি প্রাপ্য বিল। প্রাপ্য বিল মানে কি যে তুমি টাকাটা পাবা। ঠিক আছে, প্রাপ্য বিল। তো তুমি যে টাকাটা পাবা এটা একটা বিল করে 400 টাকা বাট্টায় ব্যাংকে বাট্টাকরণ করা হয়েছে। আচ্ছা, বাট্টাকরণ মানে কি? বাট্টাকরণ মানে সোজা ভাষায় ডিসকাউন্ট বলা হয়। এখন ডিসকাউন্টটা কি? তুমি যে কোনো জায়গায় শপিং করতে যাও, তো ওখানে তুমি 10% ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট দেওয়া হয় না, এই সোজা কথায় বাট্টাকরণটা হচ্ছে ডিসকাউন্টটা।
মানে যে টাকাটা তোমাকে ছাড় দেওয়া হয় ওটা হচ্ছে বাট্টাকরণ। এখন ছাড়টা কে দিচ্ছে, এটা হচ্ছে ফ্যাক্ট। ছাড়টা যদি তুমি দাও তাহলে সেটা হবে প্রদত্ত বাট্টা, মানে তুমি বাট্টাটা দিচ্ছ, প্রদত্ত বাট্টা। আর ছাড়টা যদি তুমি পাও তাহলে সেটা হবে প্রাপ্য বাট্টা। ক্লিয়ার? ওকে। তারপরে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1500 টাকা আর ধার্যকৃত চার্জ 500 টাকা। আচ্ছা, এখানে তোমাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা বুঝবা ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর মানে কি। ধরো তোমার কাছে 1 লাখ টাকা আছে, ব্যাংকে তুমি জমা রাখতেছো, তো দেখবা 1 মাস পরে 1 লাখ টাকার উপর 1000 টাকা তোমাকে প্রফিট দেওয়া হয়েছে। এই যে প্রফিটটা, এই প্রফিটটা হচ্ছে সুদ মঞ্জুর করা, ঠিক আছে? তার মানে এটা তোমার আয়, এটা কি তোমার আয়। আর ধার্যকৃত চার্জ, এই যে ব্যাংক তোমাকে সার্ভিস দিচ্ছে, এই সার্ভিস দেওয়ার বিনিময়ে তারা একটা চার্জ কাটবে না? তাদের কর্মচারীদের বেতন কোথা থেকে দিবে? এই যে তোমার অ্যাকাউন্টটা তোমার মেইনটেনেন্স করতেছে, এটার জন্য একটা চার্জ আছে, বিভিন্ন ধরনের চার্জ কাটতে পারে। তো এইটা হচ্ছে তোমার জন্য ব্যয়, আর এটা হচ্ছে তোমার জন্য আয়। ওকে। তারপর অফিস ভাড়া 6000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তার মানে কি, ব্যাংকের হিসাব থেকে 6000 টাকা চলে গেছে, কিন্তু তোমার নগদান বইয়ের হিসাবে কি এখনো 6000 টাকা রয়ে গেছে। তো তোমার কি করতে হবে, এই নগদান বই থেকে বাদ দিয়ে দিতে হবে। খুবই ইজি, তাই না? আচ্ছা চলো এখন আমরা কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেনে কি বলা আছে, 4 নং দফায় ব্যাংকে কত টাকা কম লেখা হয়েছে। তারপরে উপযুক্ত তথ্যাবলী দ্বারা একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তারপরে ব্রহ্মপুত্র অ্যান্ড কোংয়ের বইতে এত লেনদেন সময় জাবেদা দাখিলা দেখাও। আচ্ছা তো চলো এখন আমরা কোশ্চেন সলভে যাই। 4 নং দফায় ব্যাংকে কত টাকা কম লেখা হয়েছে। আচ্ছা তাহলে আগে 4 নং দফাটা দেখি। দফাটা কি বলা আছে, 8000 টাকার একটি প্রাপ্য বিল যা 400 টাকা বাট্টায় ব্যাংকে বাট্টাকরণ করা হয়েছে, কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্য দ্বারা ডেবিট করা হয়েছে। আচ্ছা তো এখানে কোশ্চেনটা আমরা আবার পড়ি। কি বলা হয়েছে, কোশ্চেনটা হচ্ছে বলা হয়েছে ব্যাংকে কত টাকা কম লেখা হয়েছে। এখানে নগদান বইয়ের কথা আসবে না, এখানে বলছে ব্যাংকে তুমি কত টাকা কম লিখছো। আচ্ছা তাহলে তুমি ব্যাংকে কত টাকা কম লিখছো, চলো দেখি। 8000 টাকার একটি প্রাপ্য বিল 400 টাকা বাট্টায় ব্যাংকে বাট্টাকরণ করা হয়েছে। তার মানে কি, এই যে ব্যাংকে তোমার বাট্টাকরণ করা হয়েছে, তার মানে ব্যাংকে তোমার ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তার মানে এই যে 400 টাকা, এই 400 টাকাটা তোমার ব্যাংকে কম লেখা হয়েছে। কিন্তু দেখো নগদান বইয়ে পূর্ণ মূল্য দ্বারা ডেবিট করা হয়েছে। তার মানে কি, নগদান বইয়ে এই 8000 টাকার পূর্ণ মূল্য দ্বারা ডেবিট করা হয়েছে, কিন্তু ব্যাংকে 400 টাকা কম লেখা হয়েছে, কারণ ব্যাংকে কি করছে, বাট্টা দিছে। ওকে তাহলে চলো দেখি অ্যান্সারটা দেখি, অ্যান্সার মিলায়নি কি আছে। এই যে দেখো, এই যে 4 নং দফায় ব্যাংকে কম লেখা টাকার পরিমাণ কত, এই যে ব্যাংকে কম লেখা হয়েছে 400 টাকা। যেহেতু বাট্টাকরণ করা হয়েছে এজন্য ব্যাংকে 400 টাকা কম লেখা হয়েছে, কিন্তু নগদান বইতে কিন্তু 5000 টাকায় ডেবিট করা হয়েছিল। ওকে, আশা করি ক্লিয়ার তোমাদের ব্যাপারটা। ওকে, এখন আমরা যাব হচ্ছে উপযুক্ত তথ্যাবলী দ্বারা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা। আচ্ছা এখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে তোমাকে আমি একটা কথা ফার্স্টে বলছিলাম যে আমাকে ফার্স্টে দেখতে হবে কোন বই অনুযায়ী কোন বইয়ের উদ্ধৃত্ত দেওয়া আছে। এখানে বলা আছে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃতের পরিমাণ ছিল 52,400 টাকা। তো তোমার টিভিতে থাকবে নগদান বই, ওই অনুযায়ী তুমি সলভ করবা, দেখে দেখে সলভ করবা। আচ্ছা নগদান বইটা করা আছে, তাহলে নগদান বইটা যোগ হবে, এটা বিয়োগ হবে। ওকে, তাহলে চলো আমরা এন্ট্রিগুলো দেখে নিই। দেখো, পরিশোধের জন্য চেক ইস্যু করা হয়েছে 15,000 টাকা, যা উপযুক্ত তারিখের মধ্যে ব্যাংকে উপস্থাপিত করা হয়নি। আচ্ছা দেখো একটা জিনিস দেখো, পরিশোধের জন্য চেক ইস্যু করা হয়েছে। চেক ইস্যু মানে কি, চেকটা অলরেডি আমি লিখে দিছি, ঠিক আছে, যেটা পরিশোধের জন্য ইস্যু করা হয়েছে 15,000 টাকা, যা উপযুক্ত তারিখের মধ্যে ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে কি, ব্যাংকে উপস্থাপিত হয়নি কিন্তু আমি ইস্যু করে দিছি, তাহলে এই জিনিসটা যেহেতু ব্যাংকে উপস্থাপিত হয়নি এজন্য আমাকে যোগ করে দিতে হবে। কি করতে হবে, যোগ করে দিতে হবে। ওকে, তারপরে চলো আদায়ের জন্য ব্যাংকে 8,000 টাকা ও 12,000 টাকার দুটি চেক জমা দেওয়া হয়েছিল। ব্যাংকে উপযুক্ত তারিখ পর্যন্ত প্রথম চেকটির টাকা আদায় করেছে। আচ্ছা তো ব্যাংকে যেহেতু প্রথম চেকটির টাকা আদায় করেছে, দ্বিতীয় চেকটির টাকা আদায় করেনি, তাহলে কি হবে, তোমার ব্যাংক থেকে তোমার বিয়োগ হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে 3, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের টাকা সরাসরি আদায় 20,000 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তার মানে নগদান বইতে যেহেতু লিপিবদ্ধ হয়নি, নগদান বই আমার অ্যাড করতে হবে, প্লাস করতে হবে। তার মানে এটা প্লাস হচ্ছে 3 নাম্বারটা প্লাস হচ্ছে
তারপর পরিশোধের জন্য চেক ইস্যু করা আছে 15,000 টাকা, যা উপযুক্ত তারিখের মধ্যে ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটাও প্লাস হচ্ছে। ঠিক আছে, তারপরে 2 নাম্বারটা মাইনাস হচ্ছে। তারপরে 4 নাম্বারটা দেখি কি বলা আছে, চলো। যে 8,000 টাকার একটি প্রাপ্য বিল 400 টাকা বাট্টায় ব্যাংকে বাট্টাকরণ করা হয়েছে, কিন্তু নগদান বইতে পূর্ণমূল্য দ্বারা ডেবিট করা হয়েছে। নগদান বইতে পূর্ণমূল্য দ্বারা ডেবিট করা হয়েছে, তার মানে আমার মাইনাস করতে হবে নগদান বই থেকেও। যেহেতু তোমার ব্যাংকে কম দেখানো হয়েছে 400 টাকা, নগদান বই তো 400 টাকা কম দেখাতে হবে। যেহেতু আমার টিভিতে কি আছে, নগদান বই, তার মানে আমার মাথা ব্যথা হবে নগদান বই নিয়ে। ওকে, আমি দেখবো নগদান বইয়ে কোন জিনিসটা অ্যাড করা হয়নি বা অ্যাড করা হয়েছে। ওকে, তাহলে যেহেতু 400 টাকা ব্যাংকে বাট্টাকরণ করা হয়েছে, 400 টাকা ব্যাংকে কম লেখা হয়েছে, তাই নগদান বইতেও আমার 400 টাকা কম লিখতে হবে। তাহলে এটাও হবে মাইনাস, বোঝা গেছে? তারপরে দেখো, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1500 টাকা এবং ধার্যকৃত চার্জ 500 টাকা। আচ্ছা, যেহেতু সুদ মঞ্জুর 1500 টাকা, তার মানে ব্যাংকে নিশ্চয়ই যোগ হয়েছে, তার মানে আমার কি নগদান বইতে যোগ করতে হবে। আর ধার্যকৃত চার্জ কি? ধার্যকৃত চার্জ মানে ব্যাংক থেকে মাইনাস হয়েছে, তার মানে নগদান বই থেকেও মাইনাস হবে। বোঝা গেছে? তো অফিস ভাড়া 6,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, তার মানে লিপিবদ্ধ হয়নি, লিপিবদ্ধ করতে হবে। অফিস ভাড়া কি? তোমার ব্যাংক থেকে পরিশোধ করা হয়েছে, তার মানে 6,000 ব্যাংক থেকে মাইনাস হয়ে গেছে, তার মানে আমাকে মিল রাখার জন্য নগদান বই থেকেও মাইনাস করতে হবে। বোঝা গেল? তো চলো এখন আমরা মিলাই, অ্যান্সার মিলাই। আচ্ছা দেখো, এই যে ব্রহ্মপুত্র অ্যান্ড কোং 2021 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। তো দেখো ফার্স্টে কি বলা আছে, যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত এটা দিল 52,400 টাকা। ঠিক আছে, তারপরে দেখো যোগ কোনটা কোনটা হয়েছে আমি বলছিলাম। দেখো যোগ হয়েছে এই যে পরিশোধের জন্য ইস্যুকৃত চেক, পরিশোধের জন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, পরিশোধের জন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে কি, তোমার টাকাটা তুমি পরিশোধের জন্য একটা চেক ইস্যু করছিলা, তার মানে কি তুমি নগদান বই থেকে তুমি একটা জিনিস ভাবো, সুন্দর মতো ভাবো, তুমি 10,000 টাকা তোমার কাছে একটা পাওনাদার পায়। ঠিক আছে, তো 10,000 টাকা তোমার কাছে যেহেতু পাওনাদার পায়, তুমি একটা চেক ইস্যু করলা 10,000 টাকার, চেক ইস্যু করে তুমি সাইন করে দিলা। তার মানে কি 10,000 টাকার চেক যখন তুমি ইস্যু করছো, তখন তুমি নগদান বইয়ের সাথে সাথে মাইনাস করে দিছো না? এই টাকাটা তোমার কাছে চলে গেছে, এটা ভেবে তুমি মাইনাস করে দিছো না? হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু ব্যাংকে উপস্থাপিত হয়নি, তার মানে ব্যাংকে কিন্তু এখনো প্লাস আছে। ব্যাংকে কি আছে? এখনো প্লাস আছে। তার মানে তোমার ব্যাংকে যেহেতু প্লাস আছে আর তুমি অলরেডি মাইনাস করে দিছো, তাই তোমাকেও নগদান বই ঠিকঠাক করতে হবে। যেহেতু ব্যাংকে এখনো প্লাস আছে, তোমাকেও প্লাস রাখতে হবে, তাই তুমি এটা যোগ করে দিলা। এই যে পরিশোধের জন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা 15,000 টাকা তুমি কি করে দিলা? যোগ করে দিলা। বোঝা গেছে? তারপরে দেখো, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের টাকা সরাসরি আদায়, যা নগদানভুক্ত হয়নি। দেখো ব্যাংকে তোমার কি করা হয়েছে? প্লাস করা হয়েছে, প্রাপ্য হিসাবের টাকা ব্যাংকে ডিরেক্ট প্লাস হয়ে গেছে, অর্থাৎ একজন 20,000 টাকা তোমার অ্যাকাউন্টে ডিরেক্ট পাঠায় দিছে, ব্যাংক হিসাবে তোমার 20,000 টাকা পাঠায় দিছে। তো তোমার কি করতে হবে? তোমার যেহেতু ব্যাংক হিসাবে 20,000 টাকা পাঠায় দিছে, তোমার নগদান বইতে অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের যে বইটা আছে ওইখানেও তোমার 20,000 টাকা প্লাস দিতে হবে। ওকে, তো এই যে তুমি প্লাস দিলা, নগদানভুক্ত হয়নি, প্লাস 20,000 টাকা। আচ্ছা, তারপরে ভাবে তোমাকে বলছিলাম যে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি। এই যে তুমি ব্যাংকে 20,000 টাকা বা 1 লাখ টাকা জমা রাখলা, এখানে তোমাকে একটা প্রফিট দেওয়া হলো 1,000 টাকার বা 2,000 টাকার প্রফিট দেওয়া হলো, এটা হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ বা যা তোমার ব্যাংক হিসাবে প্লাস করা হয়েছে। কিন্তু এটা তো ব্যাংক জানতেছে, নগদান বইয়ে কিন্তু এটা এখনো লিপিবদ্ধ হয়নি, তো এই জন্য তোমার এটাও প্লাস করে দিতে হবে। দেখো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1500 টাকা, যা লিপিবদ্ধ হয়নি, তো টোটাল 36,500 টাকা আসে, এটা 88,900 টাকা যোগ করে হয়। এখন আমরা বিয়োগের এন্ট্রিগুলো আসবো, মানে কোনটা কোনটা মাইনাস হচ্ছে। আর টিভিতে হচ্ছে তুমি তোমার নগদান বই অনুযায়ী, নগদান বই অনুযায়ী কোন বই অনুযায়ী এটা আগে দেখবা। এই যে নগদান বই অনুযায়ী, নগদান বই, এই নগদান বই অনুযায়ী কিন্তু আমরা এন্ট্রিগুলো সলভ করতেছি। আচ্ছা, তারপরে 2 নম্বর এন্ট্রিটা কি ছিল? আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। দেখো
আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তার মানে কি আমার একটা চেক আসার কথা ছিল, মানে আমি টাকাটা পাবো আদায়ের জন্য জমাকৃত চেক, ঠিক আছে। তো আমি তো ভাবতেছি যে ব্যাংকে প্লাস করা হয়ে গেছে, মানে ব্যাংকে ওই চেকটা আসছে, কিন্তু এখানে ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তার মানে ব্যাংক কর্তৃক ওই চেকটা এখনো আসেনি। ধরো আমি তোমাকে খুবই সহজ বাংলা একটা কথা বলি, আমি তোমার কাছ থেকে টাকা পাই, ঠিক আছে। তো আমি এক্সপেক্ট করতেছি যে তুমি চেকটা ব্যাংকে দিয়ে আসছো, মানে 20,000 টাকা পাই, 20,000 টাকার চেকটা ব্যাংকে দিয়ে আসছো, ঠিক আছে। তো আমি কি করছি, 20,000 টাকা প্লাস করে রাখছি আগে আমার নগদান বইতে, এটা এখানে লিখি। আমি কি করছি, 20,000 টাকা আগেই প্লাস করে রাখছি আমার নগদান বইতে। তো এখানে পরে আমি দেখতেছি যে ব্যাংক কর্তৃক কিন্তু চেকটা এখনো আদায় হয়নি, তার মানে আমার নগদান বইটা আবার ঠিক করতে হবে। তো এই জন্য আমার 20,000 টাকা আবার মাইনাস করে দিতে হবে, এই জন্য এটা মাইনাস হয়েছে যে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 12,000 টাকা এখানে তোমার মাইনাস করব। তারপর দেখো 2 নাম্বার, বাট্টাকৃত প্রাপ্য বিল যা নগদান বইতে বেশি লেখা হয়েছে, তার মানে কি যেই প্রাপ্য বিলের যে বাট্টাটা করা হয়েছে ওইটা নগদান বই আমি বেশি লিখছি, তার মানে এখন কি করতে হবে, কম লিখতে হবে। তো কম লিখতে হলে আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তো এটাও মাইনাস হয়েছে 4 নাম্বার এন্ট্রিটা। তারপর 3 নাম্বার, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদানভুক্ত হয়নি, খুবই ইজি। ব্যাংক যে চার্জটা ধরছিল, মানে ব্যাংক তোমাকে সার্ভিস প্রোভাইড করার জন্য যে চার্জটা ধরছিল ওইটা তোমার নগদানভুক্ত হয়নি, তাই তোমাকে মাইনাস করে দিতে হচ্ছে। তারপরে 4 নাম্বার, অফিস ভাড়া ব্যাংক কর্তৃক পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। অফিস ভাড়া পরিশোধ করছো কিন্তু নগদান বইতে লেখনি, তো যেহেতু লেখনি তোমার এটা মাইনাস করে দিতে হবে। অফিস ভাড়া কি ব্যয়, ব্যয় হলে কি করা হয়, মাইনাস করা হয়, তাই না। তো এই জন্য মাইনাস করে দিতে হবে। অফিস ভাড়া ব্যাংক কর্তৃক পরিশোধ, তার মানে ব্যাংক থেকে অটোমেটিক মাইনাস হয়ে গেছে, ব্যাংক থেকে মাইনাস হয়ে গেছে, তা ব্যাংকটা দেখে তোমাকে নগদান বইতেও মাইনাস করে দিতে হবে। ওকে, তো যোগ বিয়োগ করলে থাকে 18,900, এটা 88,900 থেকে 18,900 বাদ দিলে 70,000 টাকা থাকে। তো এই 70,000 টাকায় হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, কোশ্চেনে কি দেওয়া ছিল, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, ঠিক আছে। নগদান বইটা যখন ফিক্স করলা, নগদান বইটা যখন তুমি ফিক্স করলা তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। এই যে ব্যাংকে কি হয়েছে না হয়েছে এটা দেখে দেখে তুমি যে নগদান বইটা ফিক্স করলা, এই জন্য তোমার যে অ্যান্সারটা বের হবে এটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। তেমনিভাবে এখানে যদি তোমার ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত থাকে তাহলে এখানে হবে ঠিক তার উল্টাটা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। জিনিসটা মনে থাকবে, কোশ্চেনে যদি এটা থাকে অ্যান্সারে আসবে এটা, আর অ্যান্সারে যদি এটা থাকে কোশ্চেনে আসবে এটা, ঠিক আছে, রিভার্স জিনিস। আচ্ছা, তো চলো আমরা আবার কোশ্চেনে ফিরে যাই। 3 নাম্বারে কি বলা আছে চলো দেখে নিই। 3 নাম্বারে বলা আছে ব্রহ্মপুত্র অ্যান্ড কোংয়ের বইতে 3, 5 এবং 6 নাম্বার লেনদেন সময় জাবেদা দাখিলা দাও। আচ্ছা, এখন আমরা জাবেদা দাখিলা দিব। তাহলে দেখো 3 নাম্বার এন্ট্রিতে কি বলা আছে, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের টাকা সরাসরি আদায় 20,000 টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তার মানে কি বলা আছে, ব্যাংক কর্তৃক সরাসরি আদায় 20,000 টাকা, তার মানে ব্যাংকে টাকাটা 20,000 টাকা আদায় হয়েছে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট অ্যান্ড কার থেকে আদায় হয়েছে, প্রাপ্য হিসাবের থেকে আদায় হয়েছে, তার মানে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। ওকে, তাহলে চলো দেখে নিই অ্যান্সার মিলে। এই দেখো ডিসেম্বর 31 এন্ট্রি 3, ব্যাংক হিসাব ডেবিট হয়েছে 20,000 টাকা, তারপরে প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে 20,000 টাকা। আশা করি ক্লিয়ার তোমাদের। ওকে, তারপরে কয় নাম্বার এন্ট্রি বলছে, তারপরে হচ্ছে 5 নাম্বার এন্ট্রিটা। 5 নাম্বার এন্ট্রিতে কি আছে চলো দেখি, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1500 টাকা এবং ধার্যকৃত চার্জ 500 টাকা। আচ্ছা, এখানে দুইটা জাবেদা হবে, একটা ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুরের আর একটা ধার্যকৃত চার্জের। আমি তোমাকে বলেছি ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর কি, এটা তোমার আয়, এটা কি তোমার আয়, অর্থাৎ ব্যাংক তোমার বৃদ্ধি পাইছে, ব্যাংক হিসাব যেহেতু বৃদ্ধি পাইছে তাই ব্যাংক হিসাব ডেবিট হবে, আর ব্যাংক সুদ মঞ্জুর বা মঞ্জুরিকৃত সুদ হিসাব এটা ক্রেডিট হবে, যেহেতু আয় হলে ক্রেডিট হয়। ওকে, তো এটা হচ্ছে এই এন্ট্রি।
আর ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা। তাহলে ব্যাংক চার্জ ডেবিট হবে 500 টাকা আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে 500 টাকা। কেন 500 টাকা ডেবিট হবে ব্যাংক চার্জ? কারণ ব্যাংক চার্জ একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়, এজন্য ব্যাংক চার্জ ডেবিট হয়েছে 500 টাকা। আর ব্যাংক চার্জ যেহেতু একটা ব্যয়, তার মানে কি ব্যাংক থেকে টাকাটা চলে গেছে, 500 টাকা কি তোমার মাইনাস হয়ে গেছে, এজন্য তোমার ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট হবে। তাহলে চলো দেখে নিই, মিলিয়ে নিই। এই যে দেখো কি বলা আছে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ওই যে ব্যাংক সুদ মঞ্জুর করছে, ব্যাংকে যেহেতু টাকাটা বৃদ্ধি পাইছে তাই ব্যাংক হিসাব ডেবিট হবে আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে। এটাও বৃদ্ধি পাইছে কিন্তু এটা আয়, ব্যাংক সুদ হিসাব কি, এটা আয়, আর আয় বৃদ্ধি পেলে সবসময় কি হয়, ক্রেডিট হয়। ঠিক আছে, একটা জিনিস সবসময় মাথায় রাখবা, সম্পদ, সম্পদ আর ব্যয় সবসময় বৃদ্ধি পেলে ডেবিট হয় আর হ্রাস পেলে ক্রেডিট হয়। ঠিক আছে, আর আয়, দায় আর মালিকানা সত্ত্ব, মশা দিলাম, হ্যাঁ, আয় দায় মালিকানা সত্ত্ব ঠিক উল্টাটা, বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর হ্রাস পেলে ডেবিট হয়। ওকে, মনে থাকবে এখন থেকে। আচ্ছা, তারপরে দেখো এই যে ব্যাংক চার্জ হিসাব ডেবিট হয়েছে, যেহেতু ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, এই জন্য 500 টাকা ডেবিট। আর ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু ব্যাংক থেকে টাকাটা চলে গেছে, ওকে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাবকে একটা সম্পদ হিসাব, সম্পদ হিসাব তোমার হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়, এই জন্য তোমার ক্রেডিট হয়েছে। তারপর 6 নম্বরে কি ছিল, অফিস ভাড়া। ঠিক আছে, অফিস ভাড়া দিয়ে দেওয়া হয়েছে ব্যাংক থেকে। অফিস ভাড়া যেহেতু একটা ব্যয়, এই জন্য অফিস ভাড়া হিসাব ডেবিট হয়েছে। অফিস ভাড়া হিসাব যেহেতু ব্যয়, এই জন্য ডেবিট হয়েছে। আর ব্যাংক থেকে যেহেতু টাকাটা চলে গেছে, ব্যাংক একটা সম্পদ হিসাব, তাই এটা ক্রেডিট হয়েছে, ক্রেডিট হয়েছে। তো আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো ঠিকঠাক। তো এই ছিল অ্যান্সার। তো চলো এখন আমরা নেক্সট কোশ্চেন সলভ করব। আচ্ছা, তো এখন আমরা 7 নম্বর কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, তো 7 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার রেওয়া মিল, এই চ্যাপ্টারটা থেকে এসেছে। এটা খুবই তোমাদের হয়তো বা প্রিয় চ্যাপ্টার, কারণ এখান থেকে তোমার খুব ইজিলি অ্যান্সার করলে তোমার ফুল মার্কস পাওয়া যায়। এটা খুব দ্রুত হয়, তুমি যদি ব্যয়ের হিসাব বুঝো বা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা বুঝো, তাহলে তুমি খুব দ্রুত এটা সলভ করতে পারবা। ওকে, তো এটা হচ্ছে তোমার রেওয়া মিল, এই চ্যাপ্টারটা থেকে আসছে, রেওয়া মিল, রেওয়া মিল এই চ্যাপ্টারটা থেকে আসছে। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা কিছু এন্ট্রি আছে, এই এন্ট্রিগুলো আমরা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা সিলেক্ট করে ফেলি। দেখো আসবাবপত্র কি, তোমার সম্পদ, সম্পদ হলে কি হবে, ডেবিট হবে। উত্তোলন কি, উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বকে হ্রাস করে। ঠিক আছে, মালিকানা সত্ত্বকে হ্রাস করলে কি হবে, ডেবিট হবে। ট্রেডমার্ক একটা অস্পর্শনীয় সম্পদ। মজুদ পণ্য তোমার এটা হচ্ছে ব্যয়, ডেবিট। পরিবহন খরচ ডেবিট। শিক্ষানবিশ স্যালামি, স্যালামি মানে কি, টাকা পাওয়া, পাওয়া মানে কি, ক্রেডিট। পণ্য ক্রয় ডেবিট, পণ্য বিক্রয় ক্রেডিট। বিমা স্যালামি, স্যালামি জিনিসটা থাকলে বুঝবা যে স্যালামি জিনিসটা আয়। যেমন আমি তোমাকে যদি সোজা একটা এক্সাম্পল দিই, শিক্ষানবিশ স্যালামি, শিক্ষানবিশ ভাতা, এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আচ্ছা, আমি ধরো তোমাকে পড়াই, ঠিক আছে, তো তুমি যে আমাকে টাকাটা দিচ্ছ এটা আমার জন্য শিক্ষানবিশ স্যালামি, অর্থাৎ এটা আমার আয়। আর তুমি আমাকে কি দিচ্ছ, শিক্ষানবিশ ভাতা দিচ্ছ, এটা তোমার জন্য ব্যয়। বোঝা গেছে? আচ্ছা, তারপর অগ্রিম উপভাড়া। অগ্রিম উপভাড়াটা কি, এটাও একটা আয়। উপভাড়াটা কি, তোমার সাবলেট, সাবলেট দিলে আমাদের টাকাটা আসে না, এটাই হচ্ছে উপভাড়া। মজুরি ব্যয় প্রাপ্য হিসাব তোমার চলতি সম্পদ। তারপরে বেতন ব্যয় ডেবিট, প্রদেয় হিসাব দায় ক্রেডিট, মূলধন ক্রেডিট, সুনাম ডেবিট, বিজ্ঞাপন ডেবিট, মজুদ পণ্য ডেবিট। তো এইটাই হচ্ছে তোমার এন্ট্রিগুলো, ডেবিট ক্রেডিট বলে দিলাম। তো এখন চলো আমরা কোশ্চেনগুলো দেখি। দেখো ফার্স্ট কোশ্চেনে কি বলা আছে, অস্পর্শনীয় সম্পদের মোট পরিমাণ নির্ণয় করো। উপর্যুক্ত খতিয়ান উদ্ধৃত হতে একটি রেওয়া মিল প্রস্তুত করো। তারপরে মুনাফা জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় ও আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে চলো আমরা একটা একটা করে সলভ করি। তো ফার্স্টে কি বলা আছে, অস্পর্শনীয় সম্পদের মোট পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তো এখানে অস্পর্শনীয় সম্পদ কোনটা,
যে সম্পদটা তুমি ছুঁতে পারবা না, অর্থাৎ স্পর্শ করতে পারবা না, ওটা তোমার অস্পর্শনীয় সম্পদ। দেখো এখানে তোমার আসবাবপত্র আছে, এটা তুমি ছুঁতে পারবা, তার মানে এটা স্পর্শনীয় সম্পদ। ট্রেডমার্ক, দুঃখিত, আচ্ছা দেখো ট্রেডমার্ক, এটা কি তুমি ছুঁতে পারবা? ছুঁতে পারবা না কিন্তু, ঠিক আছে, এটা তুমি ছুঁতে পারবা না, তাই এটা অস্পর্শনীয় সম্পদ। তারপরে কি কি আছে দেখো অস্পর্শনীয় সম্পদ, ট্রেডমার্ক, তারপরে তোমার সুনাম, এটা কিন্তু অস্পর্শনীয় সম্পদ, অর্থাৎ এটা তুমি ছুঁতে পারবা না, ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে তোমার অস্পর্শনীয় সম্পদ। তাহলে চলো দেখে আসি অ্যান্সারে কি আছে। এই যে দেখো ট্রেডমার্ক আর সুনাম, এই দুইটা অস্পর্শনীয় সম্পদ। ওকে, অস্পর্শনীয় সম্পদের মোট পরিমাণ এই যে 2,10,000 টাকা। এখানে কত ছিল, চলো এন্ট্রিতে ইয়াগুলো দেখে নিই। ট্রেডমার্ক কত ছিল, 20,000, সরি ট্রেডমার্ক হচ্ছে 1,30,000, 1,30,000, আর সুনাম কত, 80,000, সুনাম 80,000। তাহলে তোমার টোটাল কত হয়, টোটাল তোমার 2,10,000 টাকা আসতেছে। তো এটাই হচ্ছে তোমার অস্পর্শনীয় সম্পদের মোট পরিমাণ। আচ্ছা, তো এখন হচ্ছে রেওয়ামিল তৈরি করতে বলছে, তাহলে রেওয়ামিল চলো তৈরি করে ফেলি। আমি তো আগে ডেবিট ক্রেডিট বলে দিছি, এখন জাস্ট মিলাই নাও। আচ্ছা, আসবাবপত্র যেহেতু সম্পদ, সম্পদ কি হবে, ডেবিট হবে। উত্তোলন, উত্তোলন যেহেতু তোমার মালিকানা সত্ত্বকে কমায় দেয়, তাই এটা ডেবিট হবে, ঠিক আছে। ওই যে মালিকানা সত্ত্বের সূত্র কি বলছিলাম, ক্যাপিটাল সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এই যে উত্তোলন যেহেতু মালিকানা সত্ত্বকে কমায় দিচ্ছে, তাই এটা ডেবিট হবে। ট্রেডমার্ক, ট্রেডমার্ক হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, এটা কি হবে, ডেবিট হবে। প্রারম্ভিক মজুত পণ্য, মজুত পণ্য কি তোমার একটা ব্যয়, এটাও ডেবিট হবে। পরিবহন খরচ, ডেবিট, খরচ ডেবিট। তারপর হচ্ছে শিক্ষানবিশ স্যালামি কি হয়, আয়, আয় হলে ক্রেডিট। আমি আবার বলতেছি, আবার রিপিট করতেছি, এটা ভালো করে মাথায় রাখবা। সম্পদ আর ব্যয় এই দুইটা বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই দুইটা বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এটা যদি মাথায় রাখতে পারো তাহলে ইজিলি এগুলো সলভ করতে পারবা। দেখো পণ্য ক্রয়, ক্রয় করলে কি হয়, ব্যয় হয়, ব্যয় কি তোমার ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। পণ্য বিক্রয় কি, আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। এই যে দেখো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তারপরে বিমা স্যালামি, বিমা স্যালামি মানে কি, স্যালামি জিনিসটা থাকলেই বুঝবা এখানে আয় হচ্ছে, তার মানে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। এই যে আয় বৃদ্ধি পাইছে, ক্রেডিট হবে। এই যে দেখো বিমা স্যালামি ক্রেডিট। ওকে, তারপরে অগ্রিম উপভাড়া, অগ্রিম উপভাড়া। আচ্ছা, অগ্রিম উপভাড়া, এখানে অগ্রিম উপভাড়া কি হবে তোমার, ক্রেডিট হবে। আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়। এখানে উপভাড়াটা কি তোমার আয়, উপভাড়াটা তোমার আয়, এজন্য তোমার ক্রেডিট হচ্ছে। ওকে, আচ্ছা মজুরি, মজুরি কি তোমার, মজুরি যেহেতু তোমার ব্যয়, তাই এখানে তোমার ডেবিট হবে, মজুরি ডেবিট। তারপরে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ, প্রাপ্য হিসাবের জন্য দেখো ডেবিট হয়েছে। আচ্ছা আমি এখানে তোমার ইয়া দিয়ে দিই, তাহলে তোমার সুবিধা হবে। প্রাপ্য হিসাব ডেবিট। ওকে, তারপর হচ্ছে বেতন, বেতন কি তোমার একটা ব্যয়, বেতন, বেতন ব্যয় হলে কি হবে তোমার ডেবিট হবে। প্রদেয় হিসাব ক্রেডিট, এখানে তোমার বেতন তো বেতন কত ছিল, বেতন 30,000 টাকা। হ্যাঁ এই যে 30,000 টাকা ডেবিট হয়েছে, এই যে বেতন 30,000 টাকা, এটা ডেবিট হয়েছে। ওকে, তারপরে মূলধন, মূলধন কি হবে তোমার ক্রেডিট হবে, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, এই যে বৃদ্ধি পেলে ক্রেডিট। তারপরে সুনাম, সুনাম বিজ্ঞাপন,
এগুলা হচ্ছে তোমার ডেবিট হবে। সুনাম হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আর বিজ্ঞাপন তোমার ব্যয়, এটা তোমার ডেবিট হবে। ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। তো এই যে লাস্টের দুইটা ডেবিট, সুনাম আর বিজ্ঞাপন ডেবিট, তারপর হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট, তারপরে হচ্ছে তোমার বেতন 30,000 টাকা বেতন ডেবিট, তারপরে প্রাপ্য হিসাব 78,000 ডেবিট, মজুরি ডেবিট। ঠিক আছে, তো সবগুলো ডেবিট ক্রেডিট বসায় দিলা, তারপরে যোগ করবা, যে যোগটা হবে এটা ডেবিট আর ক্রেডিট সমান হতে হবে। আর যদি তোমার না মিলে, ডেবিট ক্রেডিট যদি না মিলে, তাহলে তুমি তোমার কি জানি অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিয়ে আসবা। ওকে, যেই টাকাটুক, যেই অংশ তোমার কম আসবে ডেবিট বা ক্রেডিটে, তোমার কম আসবে যেই টাকাটুক, ওইটা তুমি অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিয়ে চলে আসবা। ঠিক আছে, তো এই গেল রেওয়া মিল। তারপর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আর আয়ের পরিমাণ। আচ্ছা, তো মুনাফা জাতীয় ব্যয় মানে কি? যেই ব্যয়গুলা মুনাফার সাথে রিলেটেড। ঠিক আছে, তো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য পড়বে, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করবা আর সমাপনী মজুত পণ্য বাদ দিবা। তো যেটা থাকবে ওইটাই হচ্ছে তোমার মুনাফা জাতীয় ব্যয়। তো এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, 3,06,000 টাকা। তারপর হচ্ছে পরিবহন খরচ, এটা মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, বিমা স্যালামি মুনাফা জাতীয় ব্যয়, মজুরি মুনাফা জাতীয় ব্যয়, বেতন মুনাফা জাতীয় ব্যয়, আর বিজ্ঞাপন মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, এখানে মনে হয় আমি একটু তোমাদের মিস্টেক করেছিলাম, বিমা স্যালামি। ঠিক আছে, এখানে শিক্ষানবিশ স্যালামি হয়তো বা তোমার ক্রেডিট হয়েছে, কিন্তু বিমা স্যালামিটা তোমার ডেবিট হবে। সব স্যালামি থাকলে যে ক্রেডিট হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, শিক্ষানবিশ স্যালামি এটা যেহেতু আয়, তাই শিক্ষানবিশ স্যালামিটা তোমার ক্রেডিট হয়েছে, কিন্তু বিমা স্যালামি মানে কি, তুমি কিন্তু বিমা স্যালামিটা দিচ্ছ, তো এটা তোমার জন্য একটা ব্যয়, তাই এটা ডেবিট হবে। ওকে, ঠিক আছে, তো এই জন্য এটা হচ্ছে তোমার ডেবিট হয়েছে 32,000 টাকা। আর বাকি সব ঠিক আছে। উপভাড়া, অগ্রিম উপভাড়া আয়, এটা ক্রেডিট হয়েছে, আয়ের অগ্রিম দেয় ক্রেডিট দিকে যায়। ওকে, তো এটা হচ্ছে তোমার কি গেল, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তারপর হচ্ছে তোমার মুনাফা জাতীয় আয় কোনগুলা? শিক্ষানবিশ স্যালামি, এই যে শিক্ষানবিশ স্যালামি, এটা মুনাফা জাতীয় আয়, পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয়। ঠিক আছে, তো এই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আর মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, টোটাল যোগ করে দিবা, অঙ্ক শেষ। তো এটাই ছিল রেওয়া মিলের ম্যাথটা। এখন আমরা নেক্সট ম্যাথে মুভ অন করব। আচ্ছা, তো এখন আমরা আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে থিওরির যে চ্যাপ্টারটা, নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো, ভুল সংশোধনী দাখিলা দাও, তারপরে অনিশ্চিত হিসাবের ক্রেডিট ধরে অনিশ্চিত হিসাব প্রস্তুত করো। তো এটা হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা তোমার মূলত থিওরিটিক্যাল চ্যাপ্টার, এবং এখান থেকে তোমার এমসিকিউ চ্যাপ্টারটা অনেক বেশি আসে, মানে এমসিকিউটা অনেক বেশি আসে, আর সৃজনশীলও মাঝে মধ্যে আসে। তো সৃজনশীল আসলে তোমার এই যে ভুল সংশোধনী দাখিলা, এটাই ম্যাক্সিমাম আসে, মানে ভুল করার পরে তোমার অ্যাডজাস্ট করে যে দাখিলাটা দিতে হয়, ওটা হচ্ছে তোমার ভুল সংশোধনী দাখিলা। তাহলে চলো নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো, নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো। তাহলে চলো নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করি। তো নীতিগত ভুলটা মূলত কি? নীতিগত ভুল হচ্ছে তোমার যখন সম্পদ হিসাবকে ব্যয় হিসাব ধরা হবে, বা ব্যয় হিসাবকে সম্পদ হিসাব ধরা হবে, সেটা হচ্ছে তোমার নীতিগত ভুল। তাই দেখো 1 তারিখের যে এন্ট্রিটা আছে, 1 তারিখের এন্ট্রিতে কি বলা আছে? 10,000 টাকার মেশিন বিক্রয় করে বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, তো মূলত এখানে কি করা উচিত ছিল? 10,000 টাকার আমি মেশিন বিক্রয় করছি, 10,000 টাকার আমি মেশিন বিক্রয় করছি, তার মানে কি, আমি বিক্রয় যেহেতু করছি, আমার নগদান হিসাব বৃদ্ধি পাইছে, নগদান হিসাব ডেবিট আর মেশিন হিসাব ক্রেডিট, অর্থাৎ সম্পদ হিসাব ক্রেডিট হবে। কিন্তু এখানে ভুল করে বিক্রয় হিসাব অর্থাৎ আয়কে ক্রেডিট করা হয়েছে, তাই এটা হচ্ছে একটা নীতিগত ভুল। তো এই নীতিগত ভুলটা আমরা ঠিক করব, এটা পরে ঠিক করব। এটা হচ্ছে কত টাকা? 10,000 টাকা। তো 10,000 টাকা হচ্ছে তোমার নীতিগত ভুল। এখানে বলছে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো, আর যদি বলতো নীতিগত ভুলের সমন্বয় দাখিলা দাও বা সংশোধনী দাখিলা দাও, তখন হচ্ছে আমরা ঠিক করতাম। এখানে কি করা হয়েছে? যে বিক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট,
বিক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে, কিন্তু অ্যাডজাস্ট করতে গেলে তোমার কি করতে হতো, এখানে বিক্রয়ের বদলে আমরা মেশিন হিসাব দিতাম, মেশিন হিসাব ক্রেডিট। তো এটা হতো অ্যাডজাস্টেড এন্ট্রি, নগদান হিসাব ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট। বোঝা গেছে? তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি আছে, যে ভুলগুলো সংশোধনী দাখিলা দাও। তো চলো আমরা সংশোধনী দাখিলা দিই। আচ্ছা, তো প্রথম যে ভুলটা হয়েছিল 1 নাম্বার এন্ট্রিটা আমরা অলরেডি পড়ছি, যে মেশিন বিক্রয় করছে কিন্তু ভুলে বিক্রয় হিসাব তোমার ক্রেডিট করা হয়েছে। তো কি সঠিক এন্ট্রিটা কি ছিল, তোমার যেহেতু তোমার বিক্রয় হিসাব তোমার ক্রেডিট করা হয়েছে, যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে, তা আমার কি করতে হবে, প্রথমে আগে বিক্রয় হিসাবটা ডেবিট করে নিব। ঠিক আছে, বিক্রয় হিসাবটা আগে ডেবিট করে নিব, তারপরে সঠিক যে এন্ট্রিটা, কোন হিসাব আমার ক্রেডিট করা উচিত ছিল, মেশিন হিসাব ক্রেডিট করা উচিত ছিল, তাই মেশিন হিসাবটা ক্রেডিট করব, 10,000 টাকা ক্রেডিট করব। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা এন্ট্রিটা ফিক্স করব। এই যে মেশিন বিক্রয় করে বিক্রয় হিসাবে লেখার ভুল সংশোধন করা হলো। কিভাবে সংশোধন করব, যেহেতু বিক্রয় হিসাবে আসতোই না, কিন্তু বিক্রয় হিসাব আমি ক্রেডিট করছি, তাই বিক্রয় হিসাব ডেবিট করে বিক্রয় হিসাবটা আমরা ভ্যানিশ করে দিলাম। কিন্তু ক্রেডিট করার কি কথা ছিল, মেশিন হিসাব, তাই মেশিন হিসাবকে আমরা ক্রেডিট করে দিলাম। ওকে, তো 1 নাম্বার এন্ট্রি ছিল এটা। 2 নাম্বার এন্ট্রিতে কি করা আছে, যে ধারে বিক্রয় 30,000 টাকা, ভুলবশত বিক্রয় হিসাবে 3,000 টাকা লেখা হয়েছে। আচ্ছা, এখানে কি করা হয়েছে, ধারে বিক্রয় 30,000 টাকা, ভুলবশত বিক্রয় হিসাবে 3,000 টাকা লেখা হয়েছে, তার মানে আরও 27,000 টাকা কম লেখা হয়েছে। যেহেতু 27,000 টাকা আরও কম লেখা হয়েছে, তাই 27,000 টাকাটা তোমার অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করবা, তুমি অনিশ্চিত হিসাব দিয়ে অ্যাডজাস্ট করবা। এই দেখো 27,000 টাকা, তাহলে তোমার বিক্রয় হিসাবে 3,000 টাকা যেহেতু লেখা হয়েছিল, তাই তোমার বিক্রয় হিসাবে আরও 27,000 টাকা কম লেখা হয়েছে, তাই 27,000 টাকা আগে বাড়াই দিতে হবে। তো কীভাবে বাড়াই দেবো, অনিশ্চিত হিসাবে আগে 27,000 টাকা তোমার ডেবিট করতে হবে, তারপরে বিক্রয় হিসাবে তোমার 27,000 টাকা ক্রেডিট করতে হবে। যে 3,000 টাকা কম ছিল ওইটার সাথে 27,000 আরও অ্যাডজাস্ট করতে হবে। তো হচ্ছে 2 নাম্বার এন্ট্রি, অনিশ্চিত হিসাব। তারপরে 3 নাম্বার এন্ট্রিটা দেখো। 3 নাম্বারে কি বলা আছে, 20,000 টাকা বেতন প্রদান করে বেতন হিসাবে 2 বার ডেবিট করা হয়েছে। আচ্ছা, তাহলে 20,000 টাকা বেতন প্রদানের জাবেদাটা কি, বেতন প্রদানের জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই তো। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এটা হচ্ছে তোমার জাবেদা। তো এখানে আমি করছি কি দেখো, বেতন হিসাবে 2 বার ডেবিট করা হয়েছে, তার মানে বেতন হিসাবে ডেবিট করার কথা ছিল 20,000 টাকা। কত টাকা ডেবিট করার কথা ছিল, 20,000 টাকা। এটা হচ্ছে সঠিক এন্ট্রি, 20,000 টাকা। কিন্তু আমি কি করছি, আরও 20,000 টাকা ডেবিট করছি, অর্থাৎ 2 বার ডেবিট করছি, 40,000 টাকা বানাই দিছি। তো যেহেতু 40,000 টাকা বানাই দিছি, তাহলে আমার বেতন হিসাবটাকে আবার কমাতে হবে। কিভাবে কমাবো, 20,000 টাকা ক্রেডিট করে দেব, আর ক্রেডিটের বিপরীতে আমি অনিশ্চিত হিসাব কি করব, 20,000 টাকা ডেবিট করে দেব, যাতে সমান থাকে। ওকে, দেখো কি করা হয়েছে, এই যে অনিশ্চিত হিসাব 20,000 টাকা ডেবিট করে দিলাম, আর বেতন হিসাব ক্রেডিট করে দিলাম। বেতন হিসাবে 2 বার লেখার ভুল সংশোধন করা হলো। ওকে, তো আশা করি বোঝা গেছে। তারপরে কি করছে দেখো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হলো। তার মানে মালিক কর্তৃক যে পণ্য উত্তোলন করা হয়েছিল ওইটা হিসাবভুক্ত করা হয়নি। এটা কিভাবে হিসাবভুক্ত করব, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মালিক যখন পণ্য উত্তোলন করে তখন জাবেদা কি হয়, উত্তোলন হিসাব ডেবিট, আর যেহেতু পণ্যটা ক্রয় করা হয়েছিল এখান থেকে পণ্যটা চলে গেছে, তাই ক্রয় থেকে তোমার মাইনাস হবে। তাহলে চলো এন্ট্রিটা দেখে নিই। স্বত্বাধিকারী কর্তৃক পণ্য উত্তোলন 8,000 টাকা, ভুলবশত হিসাবের বইতে লেখাই হয়নি। তো লেখা যেহেতু হয়নি, তোমার জাস্ট জাবেদাটা দিলে হবে। এখানে জাস্ট সংশোধনীর কিছু নাই, তোমার জাস্ট জাবেদাটা দিবা, যেহেতু লেখাই হয়নি মানে অ্যাড করাই হয়নি। তো জাবেদাটা কি হবে, উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। এই যে উত্তোলন হিসাব ডেবিট
আর ক্রয় হিসাব ক্রেডিট। তো এই ছিল তোমার জাবেদা দাখিলা। এখন হচ্ছে তোমার হিসাব প্রস্তুত করতে হবে। কি হিসাব? বিক্রয় হিসাবের যে 2,83,000 টাকা ধরে বিক্রয় হিসাব এবং অনিশ্চিত হিসাবের 47,000 টাকা ধরে অনিশ্চিত হিসাব প্রস্তুত করো। তার মানে এখানে খতিয়ান প্রস্তুত করতে বলছে তোমার বিক্রয় হিসাব আর অনিশ্চিত হিসাব। এখানে জের বলতে তোমার ব্যালেন্স বিডি বোঝানো হয়েছে। চলো আমরা প্রস্তুত করি। তাহলে দেখো এই যে ডিসেম্বর 31 ব্যালেন্সটা আনলাম, ঠিক আছে? ব্যালেন্সটা আনলাম তোমার বিক্রয় হিসাবে ব্যালেন্স আনলাম, ব্যালেন্স সিডি 2,83,000 টাকা। তারপরে এখানে কত ছিল? ব্যালেন্স সিডি 47,000 টাকা ক্রেডিটে হবে। তারপরে এখন আমরা এন্ট্রিগুলো দেখব। তো এন্ট্রিগুলো কি কি আসবে? বিক্রয় হিসাব রিলেটেড এন্ট্রিগুলো আসবে। তো কি কি এন্ট্রি আসবে চলো দেখে নিই। এই যে তোমার বিক্রয় হিসাবের সাথে কোন হিসাব আছে? মেশিন হিসাব আছে। বিক্রয় হিসাব কি আছে? ডেবিট আছে। তো 10,000 টাকা ডেবিট করতে হবে, ডেবিট 10,000 হবে। আর মেশিন হিসাব ক্রেডিট এন্ট্রির ঘরে লিখতে হবে। এই যে মেশিন হিসাব ক্রেডিট এন্ট্রির ঘরে লিখলাম, আর 10,000 টাকা যেহেতু ডেবিট, এই যে 10,000 টাকা ডেবিট লিখলাম। ওকে, তারপরে তোমার 2,83,000 সাথে 10,000 অ্যাডজাস্ট করলে থাকে 2,73,000 টাকা। তারপরে আবার চলো দেখি বিক্রয় হিসাব কই আছে। আচ্ছা, বিক্রয় হিসাবের সাথে অনিশ্চিত হিসাব আসে। এখানে বিক্রয় হিসাব কিন্তু ক্রেডিট, ঠিক আছে? কার বিপরীতে বিক্রয় হিসাব ক্রেডিট? অনিশ্চিত হিসাবের বিপরীতে বিক্রয় হিসাব ক্রেডিট। কত হাজার টাকা? 27,000 টাকা। তো 27,000 টাকা তুমি এখানে অ্যাড করে দাও। ক্রেডিট 27,000 টাকা অ্যাড করে দিছো, অ্যাডজাস্ট করার পর 3 লাখ টাকা থাকে, ঠিক আছে? কিসের বিপরীতে? অনিশ্চিত হিসাবের বিপরীতে। ওকে, এখন আমরা হচ্ছে অনিশ্চিত হিসাব প্রস্তুত করব। অনিশ্চিত হিসাবের ব্যালেন্স সিডি কত? 47,000 টাকা। সেমভাবে আমরা অনিশ্চিত হিসাবের সাথে হিসাবগুলো খুঁজবো। দেখো, অনিশ্চিত হিসাবের সাথে যে হিসাবটা আছে সেটা হচ্ছে বিক্রয় হিসাব। অনিশ্চিত হিসাব যেহেতু ডেবিট, তাই অনিশ্চিত হিসাবের ডেবিটে তোমার টাকাটা যাবে কত? 27,000 টাকা। আর ক্রেডিট জেরের ঘরে 20,000 টাকা, 27,000 টাকা তুমি লিখবা। এই যে ক্রেডিট জেরের ঘরে লিখলা 27,000 টাকা, আর এখানে ডেবিট টাকাটা তুমি অ্যাডজাস্ট করে বসায় দিলে। এখানে যেহেতু 47,000 টাকা আগে ক্রেডিট ছিল, 27,000 বাদ দেওয়ার পর 47 থেকে 27,000 বাদ দিলে 20,000 টাকা থাকে। ওকে, তারপরে চলো আর অনিশ্চিত হিসাব কি আছে দেখে নিই। আচ্ছা, অনিশ্চিত হিসাবের বিপরীতে এখন আছে বেতন হিসাব। অনিশ্চিত হিসাব এখানেও ডেবিট, এখানেও কত? ডেবিট 20,000 টাকা। তো বেতন হিসাবটা লিখলাম আর 20,000 টাকা ডেবিট করলাম। এই যে বেতন হিসাবটা লিখলাম ক্রেডিট জেরের ঘরে, ঠিক আছে? আর 20,000 টাকা তোমার ডেবিট করলাম। তো 20,000 টাকা ডেবিট করলে কত থাকে? 20,000 টাকা। 20,000 টাকা এখানে ক্রেডিট ছিল, 20,000 টাকা ডেবিট আছে। তার মানে এখানে ব্যালেন্স জিরো, ব্যালেন্স আর নাই। ডেবিট ব্যালেন্স জিরো, বা ক্রেডিট ব্যালেন্স জিরো, সরি ডেবিট ব্যালেন্স না, ক্রেডিট ব্যালেন্স জিরো। যেহেতু এখানে আগে 20,000 ক্রেডিটের ঘরে ছিল আর এখানে ডেবিট হয়েছে, তাই ক্রেডিট ব্যালেন্স এখানে জিরো হবে। ওকে, তো এই ছিল মোটামুটি তোমার অনিশ্চিত হিসাব আর হচ্ছে বিক্রয় হিসাব। তো 8 নাম্বার কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম। এখন হচ্ছে আমরা 9 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব, ঠিক আছে? তো 9 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে তোমার কার্যপত্র, এই চ্যাপ্টারটা থেকে আসছে। কোন চ্যাপ্টার? কার্যপত্র। এই চ্যাপ্টারটা থেকে হচ্ছে তোমার এই কোয়েশ্চেনটা আসছে। তো দেখো, কার্যপত্রের তোমার কিছু কোয়েশ্চেন আছে, সমন্বয় দেওয়া আছে, এন্ট্রি দেওয়া আছে। তারপরে বলা আছে যে বছর শেষে সাপ্লাইজের পরিমাণ নির্ণয় করো, সমন্বয়গুলো জাবেদা দাখিলা দাও, আর 10 ঘোড়া বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। তো তোমার কত ঘোড়া এটার উপর ডিপেন্ড করে তোমার কার্যপত্র প্রস্তুত করতে হবে, ঠিক আছে? তোমার 8 ঘোড়া, 10 ঘোড়া, 12 ঘোড়া থাকতে পারে। তো এখন হচ্ছে আমরা এটা সলভ করব। কি বলা আছে যে বছর শেষে সাপ্লাইজের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখি আমরা সাপ্লাইজ কত ছিল। সাপ্লাইজ ছিল তোমার 8,000 টাকা, ঠিক আছে? আর এখানে বলা হয়েছে ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 5,000 টাকা। তার মানে অব্যবহৃত করো, অব্যবহৃত হচ্ছে 3,000 টাকা। তাহলে এটা চলো আমরা নির্ণয় করে ফেলি। এই যে সাপ্লাইজ হচ্ছে তোমার 8,000 টাকা, এর মধ্যে ব্যবহৃত হচ্ছে 5,000 টাকা, আর 3,000 টাকা যেই ব্যালেন্সটা থাকবে সেটা হচ্ছে বছর শেষে সাপ্লাইজের পরিমাণ।
অর্থাৎ এই যে পরিমাণটা এটা হচ্ছে তোমার অব্যবহৃত সাপ্লাইজ, অর্থাৎ এই সাপ্লাইজটা তোমার ইউজ করা হয়নি। ওকে, তো এই হচ্ছে গেল বছর শেষে সাপ্লাইজের পরিমাণ। এখন হচ্ছে আমরা নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন কি আছে, সমন্বয়গুলোর জাবেদা দাখিলা দাও। আচ্ছা আগে সমন্বয়গুলো পড়ে ফেলি, চলো কি আছে। বেতন বকেয়া রয়েছে, আচ্ছা সমন্বয়গুলো পড়ে ফেলি। বেতন বকেয়া রয়েছে 10,000 টাকা, তারপরে অগ্রিম বিমার 24,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। 24,000 টাকা কি হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 5,000 টাকা। আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করো। তো এগুলো হচ্ছে সমন্বয়। এখন এই সমন্বয়গুলো তুমি জাবেদা দাও, ঠিক আছে। চলো আমরা সলভে যাই। তো জাবেদা কি হবে, যেহেতু বকেয়া বেতন আছে তো আমরা নর্মালি জানি বকেয়া বেতন কি তোমার ক্রেডিট হয়, আর বেতন হিসাব ডেবিট। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, ঠিক আছে। তো বকেয়া বেতন কি, খরচের বকেয়া দায়। একটা জিনিস মাথায় রাখবা, খরচের বকেয়া দায়, খরচের বকেয়া দায় ক্রেডিট দিকে যায়। আর অগ্রিম খরচ সম্পদ, অগ্রিম খরচ হচ্ছে সম্পদ, আর বকেয়া খরচ হচ্ছে দায়। ওকে, অগ্রিম খরচ সম্পদ আর বকেয়া খরচ হচ্ছে দায়। আর তেমনিভাবে আয় হচ্ছে উল্টাটা, আয়ের বকেয়া সম্পদ আর আয়ের অগ্রিম, আয় অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, আয়ের অগ্রিম দায়। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখলেই হবে যে আয় আর বকেয়া, আয় আর হচ্ছে তোমার সম্পদ ঠিক একটা আর একটার অপোজিট। তোমার জাস্ট একটা মনে রাখলেই হবে, তুমি সম্পদেরটা মনে রাখো, সরি খরচেরটা মনে রাখো, খরচেরটা মনে রাখো। মনে রাখবা অগ্রিম খরচ হচ্ছে সম্পদ আর খরচের বকেয়া হচ্ছে দায়। আচ্ছা, তাহলে বকেয়া বেতন হিসাব যেহেতু দায় ক্রেডিট দিকে যায়, এই যে ক্রেডিট দিকে 10,000 টাকা চলে গেছে, আর যেহেতু বেতন হিসাবের বিপরীতে খরচের বকেয়াটা হচ্ছে, তাই বেতন হিসাব ডেবিট করা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সমন্বয় গেল, 1 নম্বর সমন্বয়। তারপরে 2 নম্বর সমন্বয়টা কি ছিল, যে অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ অংশ এত টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে মেয়াদ উত্তীর্ণ হয়েছে তার মানে বিমা খরচ হিসাবটা বাড়ছে, মানে খরচ হিসাবটা ডেবিট হয়েছে, এই জন্য বিমা খরচ হিসাব ডেবিট। আর অগ্রিম বিমা হিসাব, অগ্রিম বিমা হিসাব ক্রেডিট হয়েছে, অগ্রিম বিমা হিসাব ক্রেডিট হয়েছে। আচ্ছা, এখানে তোমাদের আমি কিন্তু বলছিলাম যে অগ্রিম খরচ, বিমা কিন্তু একটা খরচ, সম্পদ, সম্পদ হলে ডেবিট হয়, কিন্তু এখানে কেন অগ্রিম বিমা হিসাব ক্রেডিট হয়েছে, তার কারণ এখানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাই এখানে নর্মাল এন্ট্রিটা খাটবে না, নর্মাল জাবেদাটা খাটবে না, তাই এখানে অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ অংশ সমন্বয় করা হয়েছে। যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অর্থাৎ এক্সপায়ার্ড হয়ে গেছে, তাই জাবেদাটা উল্টে যাবে। নর্মালি হওয়ার কথা কি ছিল, অগ্রিম বিমা হিসাব ডেবিট আর বিমা খরচ হিসাব ক্রেডিট, তাই না? কিন্তু এখানে যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাই এখানে উল্টা জাবেদাটা হবে, এই জিনিসটা মাথায় রাখবা। তাই এখানে বিমা খরচ হিসাব ডেবিট হয়েছে আর অগ্রিম বিমা হিসাব ক্রেডিট হয়েছে। আচ্ছা, এখন 3 নম্বরে কি আছে, সাপ্লাইজ খরচ। সাপ্লাইজ খরচ সমন্বয় করা হলো, তার মানে সাপ্লাইজ খরচ এখানে কোন অংশটা আসবে, ব্যবহৃত 5,000 টাকার ব্যবহৃত অংশটা আসবে, যেহেতু সমন্বয়ের এন্ট্রিটা আমরা করতেছি, সমন্বয় 5,000 টাকা ছিল, তাই এখানে জাবেদাটা কি হবে, সাপ্লাইজ খরচ, খরচটা ডেবিট হবে অর্থাৎ ব্যয় হিসাবটা ডেবিট হবে, সাপ্লাইজ হিসাব ক্রেডিট হবে, যেহেতু আমরা সমন্বয় করতেছি, সাপ্লাইজ হিসাব ক্রেডিট হবে, খরচটা ডেবিট হবে আর সাপ্লাইজ হিসাব ক্রেডিট হবে। ওকে, এখানে দেখো সমন্বয় আমরা যখন করতেছি একটা জিনিস খেয়াল রাখবে, দেখো খরচটা কিন্তু সবসময় ডেবিট হচ্ছে, খরচটা ডেবিট হচ্ছে আর সম্পদটা ক্রেডিট হচ্ছে, সম্পদটা ক্রেডিট হচ্ছে। যখন আমরা অ্যাডজাস্ট করব বা সমন্বয় করব, সমন্বয় দাখিলা দিব, তখন খরচটা ডেবিট হবে এবং সম্পদ যেটা ওটা ক্রেডিট হবে। আর অবচয় ধার্য করা হলো, এটা তো আমরা সবাই জানি, অবচয় জাবেদা, অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। 10% আসবাবপত্র দিলে 3,300 টাকা আসে, তো টোটাল তুমি ডেবিট ক্রেডিট যোগ করে দিবা 42,300, 42,300। তো এটাই হচ্ছে তোমার সমন্বিত জাবেদা বা সমন্বয় জাবেদা। ওকে, আশা করি বুঝেছো। এখন হচ্ছে আমরা কার্যপত্র প্রস্তুত করো। তোমাদের হয়তো বা অনেকেরই কার্যপত্র প্রস্তুত করতে প্রবলেম হয়, কিন্তু জিনিসটা খুবই ইজি। তোমার জাস্ট কয়টা 10 ঘরায় কোন কোন জিনিস অ্যাড হবে, 12 ঘরায় কোন কোন জিনিস অ্যাড হবে, এই জিনিসটা মাথায় রাখলে হয়েছে। যেহেতু এটা 10 ঘরা,
তোমার 5টা সেগমেন্ট থাকবে, 5টা সেগমেন্ট থাকবে। 5টা সেগমেন্ট কি কি? প্রথমে রেওয়া মিল করলা, রেওয়া মিল কিন্তু দেওয়াই আছে, রেওয়া মিল করলা। তারপরে সমন্বয় করলা, সমন্বয় করবা। তারপরে সমন্বিত রেওয়া মিল, অর্থাৎ রেওয়া মিল আর সমন্বয় মিলায় সমন্বিত রেওয়া মিলটা করবা। তারপরে আয় বিবরণীতে যাবে আর আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে 10 ঘর বিশিষ্ট। আর প্রথমে কি কি হবে তুমি বলতে পারো যে ভাই আমার তো মনে থাকে না কোন কোন ঘর হবে। এটা খুবই ইজি, কোশ্চেনে কিন্তু তোমার 2টা ঘর দেওয়াই আছে, কোন কোন জিনিস করতে হবে। 2টা না 3টা জিনিস দেওয়া আছে। দেখো কোশ্চেনে কি দেওয়া আছে, এটা কি রেওয়া মিলের ঘর না? তার মানে প্রথম ঘরটা হবে রেওয়া মিল। এটা কি সমন্বয় না? তার মানে সেকেন্ড ঘরটা হবে সমন্বয়। তারপরে এই 2টা মিলায় কি হচ্ছে? সমন্বিত রেওয়া মিল। এই 3টা ঘর কিন্তু তোমার কোশ্চেনেই বলা আছে। বাকি 2টা থাকতেছে কি? আয় বিবরণী আর হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণী। এই তো শেষ। প্রত্যেকটা ডেবিট ক্রেডিট করে 10 ঘর বানায় ফেলছে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার 10 ঘরার ছকটা করবা। আর পরীক্ষার খাতায় সবসময় এটা কিন্তু তোমার পোর্ট্রেট মানে এইভাবে সোজাভাবে করতে পারবা না। পরীক্ষার খাতায় এইভাবে খাতাটা এইভাবে নিয়ে তারপরে 10 ঘরা কার্যপত্র তুমি করবা, ওকে? আচ্ছা আসো, এখন আসো 1 নম্বরে আসবাবপত্র ছিল। আসবাবপত্র কি ছিল? রেওয়া মিল। রেওয়া মিলে কি আসবাবপত্র ডেবিট হবে। সমন্বয় আসবাবপত্রের তোমার এখনো আসেনি, সমন্বয়টা আসেনি। আর হচ্ছে তোমার সমন্বিত রেওয়া মিলে ডেবিট হবে। আর আসবাবপত্র কি আর্থিক অবস্থার বিবরণীতে যায় না? আসবাবপত্র যেহেতু আর্থিক অবস্থার বিবরণীতে যায় তাই আসবাবপত্র ডেবিট হবে, ওকে? তারপরে দেখো 2 নম্বর এন্ট্রি কি ছিল? সেবা আয়। আমি বলছিলাম যে আয় হলে ক্রেডিট হয়, ঠিক আছে? তো রেওয়া মিলে তোমার আয় হলে দেখো 1,18,000 টাকা ক্রেডিট আছে, সমন্বয় এন্ট্রি এখানে নাই। আর সমন্বিত রেওয়া মিলে 1,18,000 টাকাই দিলাম। আর এটা আয় বিবরণীতে যাবে, 1,18,000 টাকা আয়, ঠিক আছে? ক্রেডিট। বেতন খরচ ছিল কত হাজার টাকা? 32,000 টাকা। বেতন খরচ কত ছিল? 32,000 টাকা। এখানে আবার সমন্বয় আছে, 10,000 টাকা বেতন খরচ, সমন্বয় আছে। দেখো এই যে 10,000 টাকা বেতন খরচ কি আমরা অ্যাডজাস্ট করছিলাম না? বেতন হিসাব ডেবিট 10,000 টাকা। তাই এখানে তোমার কিন্তু সমন্বয় আছে, তো সমন্বয়ও কিন্তু 10,000 টাকা অ্যাড হয়েছে, ঠিক আছে? তো 32,000 আর 10,000 কত হয়? 42,000। এই সমন্বিত রেওয়া মিলে 42,000টা ডেবিট হয়ে যাবে। এই 42,000 টাকা আয় বিবরণীতে আবার ডেবিট হবে, আয় বিবরণীতে ডেবিট হবে। কারণ এটা আয় বিবরণীতে কি হয়? এটা পরিচালন খরচের মধ্যে পড়ে, তাই এটা ডেবিট হবে। আর আর্থিক অবস্থার বিবরণীতে এটা কোনো ইম্প্যাক্ট নাই, আর্থিক অবস্থার বিবরণী বাদ। সাপ্লাইজ কি? সম্পদ রেওয়া মিলে ডেবিট হবে। সমন্বয় তোমার সাপ্লাইজে 5,000 টাকা ক্রেডিট আছে। কোথা থেকে পেলাম 5,000 টাকা ক্রেডিট? দেখো এই যে সাপ্লাইজ খরচ 5,000 টাকা, এই 5,000 টাকা তোমার ক্রেডিট হবে। এই যে সাপ্লাইজ 5,000 টাকা ক্রেডিট অ্যাডজাস্ট করছিলাম না? ওই যে জাবেদাতে, ওই জাবেদা থেকে ধরে ধরে বসাতে হবে, ওকে? তো 8 থেকে 5 গেলে কত থাকে? 3,000 থাকে। এটা হচ্ছে সমন্বিত রেওয়া মিলে ডেবিট হবে। এখান থেকে আবার এখানে আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট আসবে। যেহেতু সাপ্লাইজ একটা তোমার সম্পদ তাই এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তারপরে দেখো অগ্রিম বীমা কি? তোমার সম্পদ। অগ্রিম বীমা কি? তোমার সম্পদ। এটা তোমার ডেবিটে যাবে রেওয়া মিলে। তারপরে তোমার সমন্বয় দেখো, অগ্রিম বীমার বিপরীতে সমন্বয় আছে 24,000 টাকা। এই 24,000 টাকা আমরা কোত্থেকে পেলাম? এই যে অগ্রিম বীমার 24,000 টাকা দেখো ক্রেডিট আছে, এখান থেকে আমরা পেলাম। এখানে সমন্বয়টা এখানে বসাই দিলাম, 24,000 টাকা ক্রেডিট। তাহলে 30,000 থেকে 6,000 বাদ দিলে কত থাকে? 24,000 বাদ দিলে কত থাকে? 6,000 টাকা। এটা সমন্বিত রেওয়া মিলে আসলো। আর অগ্রিম বীমা যেহেতু তোমার আর্থিক অবস্থার বিবরণীতে একটা চলতি সম্পদ, তাই এখানে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা 6,000 টাকা নিয়ে আসলাম, ওকে? তো এই এন্ট্রি ডান। তারপর হচ্ছে অনুপার্জিত আয়, মানে যে আয়টা এখনো উপার্জিত হয়নি, এটা হচ্ছে ক্রেডিট হবে। অনুপার্জিত আয় কি? একটা দায়, এটা ক্রেডিট হবে 45,000 টাকা। সমন্বয় এন্ট্রি এটা নাই, ডিরেক্ট সমন্বিত রেওয়া মিলে আনো, ক্রেডিট 45,000 টাকা। তারপর আর্থিক অবস্থার বিবরণী, যেহেতু এটা একটা দায়, আর্থিক অবস্থার বিবরণীতে আসছে, এটাও 45,000 টাকা। শেষ, এই এন্ট্রির কাজ শেষ। তারপর হচ্ছে মূলধন কি? মূলধন হচ্ছে ক্রেডিট। মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আমরা জানি। তো মূলধন ক্রেডিট, মূলধনে যেহেতু কোনো সমন্বয় এন্ট্রি নাই বা অ্যাডজাস্ট এন্ট্রি নাই, তাই আমরা মূলধনকে
সমন্বিত রেওয়া মিলে ডিরেক্ট আনলাম। তারপরে মূলধন কোথায় যায় ভাইয়া? মূলধন হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণীতে যায়। আর্থিক অবস্থার বিবরণীতে কয়টা জিনিস যায়? সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। তো এটা যেহেতু মূলধন যেহেতু মালিকানা সত্ত্বের মধ্যে পড়তেছে, তাই এখানে ডিরেক্ট আমরা মূলধন ক্রেডিট 1 লাখ টাকা নিয়ে গেছি। ওকে, তারপরে আসো ভূমি ও দালান কোঠা। ভূমি ও দালান কোঠা যেহেতু সম্পদ, রেওয়া মিলে ডেবিট হলো। এখানে যেহেতু কোনো সমন্বয় এন্ট্রি নাই, অ্যাডজাস্ট এন্ট্রি নাই, ডিরেক্ট আমরা সমন্বিত রেওয়া মিলে ডেবিট 1,60,000 টাকা আনলাম। আনার পরে তোমার আর্থিক অবস্থার বিবরণীতে 1,60,000 টাকা ডেবিট করলাম। যেহেতু এটা একটা সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণীতে কি হবে? ডেবিট হবে। ওকে, তারপরে 9 নম্বর এন্ট্রিতে কি আছে? বকেয়া বেতন। বকেয়া বেতন, আচ্ছা বকেয়া বেতন। বকেয়া বেতন যে আমরা নির্ণয় করছিলাম, বকেয়া বেতন মানে কি? তোমার দায়। এটা তোমার রেওয়া মিলে ছিল না, এটা আমরা কোত্থেকে পাইছি? সমন্বয় থেকে পাইছি। ঠিক আছে, তো সমন্বয় বকেয়া বেতন তোমার সমন্বয় বকেয়া বেতন তোমার 10,000 টাকা ছিল। দেখো এই যে বকেয়া বেতন 10,000 টাকা ক্রেডিটে ছিল, তো এটা আমরা নিয়ে আসলাম। বকেয়া বেতন 10,000 টাকা ক্রেডিট, সমন্বয় সমন্বিত রেওয়া মিলেও ক্রেডিট 10,000। আর বকেয়া বেতন যেহেতু দায়, তাই আমরা আর্থিক অবস্থার বিবরণীতে নিয়ে আসলাম। এই 10,000 টাকা আর্থিক অবস্থার বিবরণীতে নিয়ে আসলাম। ওকে, তারপরে দেখো সমন্বয়ের এন্ট্রি আরও কি আছে? বিমা খরচ ছিল। বিমা খরচ কত ছিল? বিমা খরচ যেহেতু একটা খরচ, তাই এটা ডেবিট হবে। তেমনি সমন্বিত রেওয়া মিলে 24,000 টাকা ডেবিট হবে, নিয়ে আসলাম। তারপরে বিমা খরচ যেহেতু পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে, তাই এটা আয় বিবরণীতে আসবে। কোন বিবরণীতে? আয় বিবরণীতে আসবে। ওকে, আয় বিবরণীতে ডেবিট হবে। সাপ্লাইজ খরচ, এই যে খরচগুলো সব সেম হবে। এখানে সমন্বয়ে আনলাম 5,000, 3,300, সমন্বয় থেকে সমন্বিত রেওয়া মিলে 5,000, 3,300, সেমভাবে আয় বিবরণীতে 5,000, 3,300। এই কয়টা এন্ট্রি পুরোপুরি সেম। আচ্ছা, এখন হচ্ছে পুঞ্জীবিত অবচয়, আসবাবপত্র। তো অবচয় হলে কি? তোমার পুঞ্জীবিত অবচয়, অবচয় ডেবিট আর পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। এটা হচ্ছে তোমার ওই যে সমন্বয়ের এন্ট্রিটা। যেহেতু সমন্বয় ডিরেক্ট ক্রেডিট থেকে আনছি 3,300, এই যে জাবেদা দেখো পুঞ্জীবিত অবচয় কয় যে আসবাবপত্রের পুঞ্জীবিত অবচয় 3,300 টাকা তোমার ক্রেডিট। তো এই ক্রেডিটটা আমরা এখানে নিয়ে আসছি। পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র 3,300 টাকা, এখান থেকে আমরা সমন্বিত রেওয়া মিলে টানছি 3,300 টাকা। তারপর এখান থেকে তোমার আর্থিক অবস্থার বিবরণীতে টানছি 3,300 টাকা। যেহেতু এটা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ থেকে বাদ দেওয়া হয় পুঞ্জীবিত অবচয়টা, তাই এখানে আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিট হবে। এই জন্য দেখো আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিট হয়েছে। ওকে, তারপরে দেখো নিট মুনাফা। নিট মুনাফা তোমার কিসের সাথে যোগ করা হয়? তোমার আয় বিবরণীতে নিট মুনাফাটা তোমার যোগ করা হয়, এই জন্য ডেবিট হয়েছে। আর আর্থিক অবস্থার বিবরণীতে তোমার নিট মুনাফা তোমার মূলধনের সাথে যোগ করা হয়, তাই ক্রেডিট হয়েছে। বোঝা গেছে? তো এটা সবগুলো যোগ করবা, সমন্বয় যোগ করবা, সমন্বিত রেওয়া মিল যোগ করবা, আয় বিবরণী যোগ করবা। ঠিক আছে, আয় বিবরণী যোগ করে এখান থেকে 1,18,000 থেকে পুরোটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার নিট মুনাফা। ঠিক আছে, এই নিট মুনাফাটা তোমার আয় বিবরণীতে ডেবিট হয়েছে, কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিট হবে। যেহেতু আর্থিক অবস্থার বিবরণীতে নিট মুনাফাটা তোমার মালিকানা সত্ত্বের সাথে যোগ হয় ক্রেডিট সেকশনে, তাই এটা ক্রেডিট হয়েছে। বোঝা গেছে? তো এই ছিল তোমার কার্যপত্রের ম্যাথটা। এখন আমরা 10 নম্বর ম্যাথটা করব। আচ্ছা, তো এখন 10 নম্বরে যে ম্যাথটা আছে এটা হচ্ছে অবচয়ের চ্যাপ্টারটা থেকে আসছে। অবচয়, অবচয় হিসাব বা দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এই নামে চ্যাপ্টারটা হয়তো বা আছে। তো এটা হচ্ছে অবচয়ের অঙ্ক। তো চলো আমরা ফার্স্টে দেখে নিই কি বলতে বলা হয়েছে। মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো, তারপরে জাবেদা দাখিলা দাও, তারপরে খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কোশ্চেনটা পড়ি কি বলা আছে। যে 2020 সালের 1 জানুয়ারি তারিখে 3,20,000 টাকার একটি মেশিন ক্রয় করে। তার মানে এখানে মেশিন ক্রয় করছে 1 জানুয়ারি তারিখে। তারপরে মেশিনটির পরিবহন খরচ 30,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 50,000 টাকা। অর্থাৎ মেশিন ক্রয় করার পরে মেশিনের সাথে আরও যে অ্যাডজাস্টেবল যে কস্টগুলো আছে
ওগুলা তোমার যোগ করা হয়েছে। তারপরে মেশিনটি কার্যকর আয়ুষ্কাল বলা আছে এবং এটা এত টাকা বিক্রয় করা যাবে বলে প্রতিমন করা হয় এবং 31 তারিখে তার হিসাবটা শেষ করে দেওয়া হয়। এখন বলা হয়েছে যে বার্ষিক 20% হারে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। এখানে কিন্তু বলা আছে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। তো অবচয় ধার্যের আমরা জানি ভাইয়া দুইটা পদ্ধতি। কোন কোন পদ্ধতি? সরল রৈখিক পদ্ধতি আর ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আর ক্রমহ্রাসমান জের পদ্ধতি তো দুইটা সেগমেন্ট আছে, একটা নর্মাল ক্রমহ্রাসমান জের পদ্ধতি আর একটা হচ্ছে তোমার দ্বিগুণ হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ওকে, তো চলো প্রথমে বলা আছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। তো অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে হলে মেশিনের ক্রয় মূল্য, তারপর মেশিনের সাথে যে এক্সট্রা খরচগুলো হয়, পরিবহন খরচ, সংস্থাপন খরচ, এগুলা যোগ করে মেশিনটির অর্জন মূল্য নির্ণয় করতে হবে। তো অর্জন মূল্য নির্ণয় করার পর এটার থেকে আমার ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হবে। এই ভগ্নাবশেষ মূল্য কত ছিল? 20,000 টাকা। তো ভগ্নাবশেষ মূল্যটা আমি কোত্থেকে পেলাম? এই যে তোমার এখানে দেখো, এই যে 20,000 টাকায় বিক্রয় করা যাবে বলে প্রতিমন করা হয়, এটা হচ্ছে তোমার মেশিনের ভগ্নাবশেষ মূল্য। তো মেশিনের অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমরা মেশিনটির অবচয়যোগ্য মূল্য পাবো। ওকে, তো এটা গেল ক নাম্বার। ক নাম্বার শেষ আমাদের। খ নাম্বারে বলা আছে 2020 সালের এবং 21 সালের জাবেদা দাখিলা দাও। মানে 20 সালের একটা, 21 সালের একটা। এখানে তো মূলত তোমার সেম জাবেদা দাখিলা হবে, জাস্ট সালটা চেঞ্জ হবে। ঠিক আছে, আর চলো জাবেদা দাখিলা দেখি কি আছে। এই যে, তো প্রথমে দেখো জানুয়ারি 1 তারিখে জাবেদা দাখিলা কি হবে? জানুয়ারি 1 তারিখে কি ছিল? যে মেশিনটি ক্রয় করা হয়েছে। যেহেতু মেশিনটি ক্রয় করা হয়েছে তাই মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই যে মেশিন হিসাব 4 লাখ টাকা, নগদান হিসাব ক্রেডিট 4 লাখ টাকা। ঠিক আছে, তারপরে ডিসেম্বর 31 তারিখে কি হয়েছে? যে অবচয় হয়েছে, অবচয় খরচ হয়েছে। তো মেশিনের অবচয় ধার্য করা হয়েছে 20%। তো অবচয় খরচ তোমার 76,000 টাকা, পুঞ্জীবিত অবচয় মেশিন 76,000 টাকা। তো এখানে অবচয় জাবেদাটা দেওয়া হয়েছে, অবচয় সমন্বয় জাবেদা। এটা হচ্ছে অবচয় আমরা জানি অবচয় জাবেদা কি? অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় খরচ হিসাব ক্রেডিট। তো 76,000 টাকাটা কোত্থেকে বের হলো? এই দেখো, আমরা যে অবচয়যোগ্য মূল্য বের করছিলাম ওইটার 20%, যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে অবচয়, তাই 3,80,000 20% কত আছে? 76,000 টাকা। তো এটাই হচ্ছে তোমার অবচয়যোগ্য মূল্যের 10%, অর্থাৎ এটাই হচ্ছে তোমার অবচয় মূল্য বা বার্ষিক অবচয়। তো অবচয় খরচ 76,000, তারপর হচ্ছে পুঞ্জীবিত অবচয় মেশিন 76,000। তারপরে এটা আমরা কি করব? এটা আমরা ক্লোজ করে দিব। কিভাবে ক্লোজ করে দিব? অবচয় খরচ হিসাবটা আমরা ক্লোজ করে দিব। ঠিক আছে, তো ক্লোজ করতে গেলে আয় সারাংশ ডেবিট এবং অবচয় খরচ হিসাব ক্রেডিট। ঠিক আছে, যেহেতু দেখো অবচয় খরচটা কোন বিবরণীতে যায়? আয় সারাংশ বিবরণীতে যায় না, অর্থাৎ বিশদায় বিবরণীতে যায়। তাই বিশদায় বিবরণীতে যেহেতু যায়, আর অবচয় খরচ কিন্তু তোমার মূলত ডেবিট হয়, কিন্তু ক্লোজ করার ক্ষেত্রে হবে উল্টাটা। ক্লোজ করার ক্ষেত্রে দেখো অবচয় খরচ ক্রেডিট হয়েছে 76,000 টাকা, আর আয় সারাংশ হিসাব ডেবিট হয়েছে। ঠিক আছে, তো এই গেল 2020 সালের অবচয়। 2021 সালের অবচয় আছে। 2021 সালে সেমভাবে 2021 সালে তো আর নতুন করে মেশিন কেনেনি, এখানে জাস্ট এই দুইটা এন্ট্রি আবার বসায় দাও, মানে এই দুইটা জাবেদা আবার বসায় দাও। অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট সেমভাবে 76,000 হবে, আর আয় সারাংশ হিসাব ডেবিট, আর তোমার অবচয় খরচ হিসাব ক্রেডিট সেম জাবেদাই হবে। 2020 2021 তোমার যেহেতু আলাদা করে মেশিন কোনো ক্রয় করা হয়নি, ওই মেশিনের উপরেই অবচয় ধার্য করা হয়েছে, তাই এখানে তোমার সেম জাবেদাটাই হয়েছে। বোঝা গেছে? খুবই ইজি আর কি। আর এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে অবশ্যই দিবা, কারণ এটা খুব ফাস্ট করা যায়। তারপরে সেমভাবে 2020-21 সালের জন্য মেশিন হিসাব, অবচয় খরচ হিসাব প্রস্তুত করো। তো মূলত এখানে খতিয়ান করতে বলা হয়েছে, তো আমরা জাবেদা দেখে দেখে খতিয়ান প্রস্তুত করে ফেলবো। তাহলে দেখো মেশিন হিসাব প্রথমে আমরা করলাম। মেশিন হিসাবে 1 তারিখে কি ছিল? মেশিন হিসাব ডেবিট ছিল। এই যে ডেবিটে 4 লাখ টাকা আনছে, মেশিন হিসাব 4 লাখ টাকা। ঠিক আছে, তারপরে হচ্ছে 2021 সালে ব্যালেন্স বিডি, এখানে এই মেশিন হিসাবটাই এখানে যে ব্যালেন্স সিডিটা ছিল ক্লোজ করে দিছে ডিসেম্বর, এটা 30 ছকে করছে। তুমি চাইলে চলমান যে ছকেও করতে পারো, চলমান যে ছকে তোমার জন্য ইজিয়ার হবে, তুমি চলমান যে ছকে করবা।
ঠিক আছে? তো 4 লাখ টাকা এখানে আসলো, ব্যালেন্স সিডি ক্লোজ করে দিল। এই ব্যালেন্স সিডিটাই পরবর্তী বছরের ব্যালেন্স বিডি হিসেবে যোগ করা হয়েছে 2021 সালে। তো আবার 2021 সালের ব্যালেন্স সিডি, এটা আবার পরবর্তীতে 2022 সালের ব্যালেন্স বিডি। ওকে, তো মেশিন হিসাব এখানেই শেষ। তারপর হচ্ছে অবচয় খরচ হিসাব। অবচয় খরচ হিসাবে 2020 সালে কি ছিল? অবচয় খরচ হিসাবের জন্য আমার এখন তোমার জাবেদা দেখতে হবে। অবচয় খরচ হিসাব দেখো ডেবিট আছে, অবচয় খরচ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ডেবিট। আবার এখানে অবচয় খরচ হিসাব ক্রেডিট আছে। তো দুইবার ডেবিট একবার ক্রেডিট। আচ্ছা চলো মিলাই। এই যে অবচয় খরচ হিসাব ডেবিট দিছে ৭৬,০০০ টাকা, কিসের বিপরীতে? পুঞ্জীভূত অবচয় মেশিনের বিপরীতে। ঠিক আছে? তারপরে 2020 সালে আবার কি হয়েছে? অবচয় খরচ হিসাব ক্রেডিট হয়েছে, কিসের বিপরীতে? আয় সারাংশের বিপরীতে। ৭৬,০০০ টাকা ক্রেডিট দিলাম, ডেবিট ক্রেডিট মিক্স হয়ে গেল। পরবর্তীতে 2021 সালে জাবেদে আসলাম। 2021 সালে কি হলো? সেমভাবে পুঞ্জীভূত অবচয় হিসাবের বিপরীতে অবচয় হিসাব ডেবিট হয়েছে, আবার আয় সারাংশ হিসাবের বিপরীতে অবচয় হিসাব ক্রেডিট হয়েছে। তো ৭৬,০০০ ৭৬,০০০ মিলে গেল। তো জাস্ট সেম জাবেদাটাই রিপিট হয়েছে 2020 এবং 2021 সালের জন্য সেম জাবেদাটাই কি হয়েছে তোমার রিপিট করা হয়েছে। তুমি চাইলে চলমান জেড ছকেও করতে পারো, তুমি চাইলে টি ছকেও করতে পারো, ইটস আপ টু ইউ। ওকে, আচ্ছা আচ্ছা, তো এখন আমরা 11 নম্বর কোয়েশ্চেনটা করব। এটা হচ্ছে অবচয় থেকে আসছে, অর্থাৎ পুঞ্জীভূত অর্থাৎ তোমার দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এই চ্যাপ্টারটা থেকে আসছে। ঠিক আছে, অর্থাৎ অবচয়ের এই চ্যাপ্টারটা থেকে আসছে। তো আগের যে টাইপটা ছিল ওই টাইপটাতে তোমার মূলত জাবেদা এবং খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। এখন হচ্ছে আমরা এই যে অবচয় তালিকা তৈরি করো, এখানে বলা আছে দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে থাকে। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথই মূলত আসে অবচয় থেকে, ক্রমহ্রাসমান জের পদ্ধতির যে অবচয়টা। তো এইটা একটু মনোযোগ দিয়ে দেখবা। তো এখানে চলো কোশ্চেনটা পড়ি। 1 জুলাই তারিখে 4,20,000 টাকা একটি যন্ত্র ক্রয় করছে। ওকে, তারপরে এটার আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 50,000 টাকা। তারপরে বলা হয়েছে যে প্রতিষ্ঠানটা দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে থাকে। আমি তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি আর নর্মাল ক্রমহ্রাসমান জের পদ্ধতি আছে। এখানে বলছে দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে থাকে। তো প্রথমে বলা হয়েছে অবচয়ের হার নির্ণয় করো। চলো আমরা সলভে যাই। তো অবচয়ের হার কিভাবে নির্ণয় করব? অবচয়ের হার নির্ণয়ের ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হচ্ছে 100% ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল ইন্টু 2, যেহেতু এটা দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলা আছে। তো আয়ুষ্কাল কত ছিল? 10 বছর। ঠিক আছে, তো এটা তোমার 20% হচ্ছে অবচয়ের হার। অবচয়ের হার আমরা পেয়ে গেলাম। ওকে, তো নেক্সটে বলা আছে 4 বছরের একটি অবচয় তালিকা তৈরি করো। যেহেতু অবচয়ের হার আমরা পেয়ে গেছি, এখন আমরা আসি অবচয় তালিকা। তো অবচয় তালিকায় এই সেগমেন্টগুলো থাকবে। হিসাবকালের শুরুর মূল্য থাকবে, অর্থাৎ হিসাবকালের শুরুতে তোমার যন্ত্রের মূল্য কত ছিল বা আসবাবপত্রের মূল্য কত ছিল, পার্সেন্টেজ থাকবে। তারপর তুমি গণনা থাকবে কত টাকা অবচয় হয়েছে এবং পুঞ্জীভূত অবচয় কত টাকা এবং হিসাবকাল শেষের মূল্য এটা থাকবে। ওকে, তো 2018 সালে কত ছিল? হিসাবকাল শুরুর মূল্য 4,20,000 টাকা। 20% গণনা করো, এখানে 20% গণনা করো। 4,20,000-এর 20%, আর এখানে 6 বার বারো, অর্থাৎ 6 মাসের ধরা হয়েছে। কেন 6 মাসের ধরা হয়েছে? যেহেতু এটা জুলাই ছিল। দেখো একটা জিনিস ভালো মতো খেয়াল করবা, এখানে দেখবা জুলাই নাকি জানুয়ারি দেওয়া হয়েছে। যেহেতু জুলাই দেওয়া আছে তার মানে বছরটা 6 মাসে শেষ হয়েছে, কিন্তু পরবর্তীগুলো আবার 1 বছর থেকেই শুরু হয়েছে। তাই প্রথম বছরটা অর্থাৎ 2018 সালে কিন্তু তোমার 6 মাসেরটা কাউন্ট করতে হবে। ওকে, এই জিনিসটা খুবই সাবধান, 6 মাসেরটা কাউন্ট করতে হবে। এই যে 6 মাসেরটা কাউন্ট করলে 42,000 টাকা আসে অবচয়, পুঞ্জীভূত অবচয় 42,000 টাকা। আর হিসাবকাল শেষের মূল্য, শেষের মূল্য কীভাবে বের করবা? এই যে হিসাবকালের শুরুর মূল্য মাইনাস অবচয় মূল্য, 4,20,000 মাইনাস 42,000 কত আসে? 3,78,000। এই যে তোমার 2018 সালের যেটা শেষের মূল্য, ওইটাই আবার 2019 সালের শুরুর মূল্য। এই 3,78,000 টাকাটা চলে যাবে এইখানে, 3,78,000। তারপরে প্রসিডিওর সব সেম, 20% করবা, 75,600 হবে। শুরুর মূল্য থেকে বাদ দিবা 1,17,600। ঠিক আছে, তো এটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, যে 42,000 আর 75,600 যোগ করে 1,17,600। তো এখান থেকে 3,78,000 থেকে 75,600 বাদ দিবা, বাদ দিলে থাকে তোমার
3,02,400। তো এটা যেহেতু শেষের মূল্য, এটা আবার শুরুর মূল্যে চলে যাবে 3,02,400। এটার আবার 20% করবা, অবচয় বের হবে, যোগ করবে 1,17,600 যোগ 60,480, যোগ করলে 1,78,000 টাকা হয়। ঠিক আছে, তারপর এটার সাথে আবার অবচয় বাদ দিবা, 3,02,400 থেকে 60,480 বাদ দিলে 2,41,920 থাকে। এটা আবার পরবর্তী বছরের শুরুতে নিয়ে যাবা, প্রসিডিওর সব সেম। ঠিক আছে, তো এইভাবে তুমি তোমার অবচয় তালিকাটা নির্ণয় করবা। তোমার সাবধান থাকতে হবে যে জুলাই আছে কিনা। প্রথম বছরে যেহেতু জুলাই আছে, অর্থাৎ 6 মাসে, তাই এখানে 6/12 দিয়ে গুণ করা হয়েছে। ক্লিয়ার? ঠিক আছে, তো পরে কি বলা আছে, পরে হচ্ছে তোমার পুঞ্জীভূত অবচয় হিসাবের চলমান জেদ ছক, অর্থাৎ তোমার খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। তো পুঞ্জীভূত অবচয় হিসাবে 2018 সালে কি ছিল তোমার, অবচয় খরচ। অবচয় খরচ হিসাবের বিপরীতে তোমার পুঞ্জীভূত অবচয় ক্রেডিট ছিল 42,000 টাকা, 42,000 টাকা ক্রেডিট দিল। তারপর আবার 2019 সালে প্রারম্ভিক জের এই 42,000 টাকা ক্রেডিটটা নিয়ে এসে আবার ডিসেম্বর 31 তারিখের অবচয় খরচের বিপরীতে আবার 75,600 টাকা যোগ হয়েছে, 1,17,600। অর্থাৎ তুমি এর আগে যে জিনিসটা করছো, এই যে পুঞ্জীভূত অবচয়, এই জিনিসগুলো, এই যে 42,000, 75,600, 60,480, এই জিনিসগুলো জাস্ট তোমার যোগ হয়েছে। এই যে 42,000, 75,600, 60,480, এই জিনিসগুলো জাস্ট যোগ হয়েছে। আর লাস্টে যে ক্রেডিট জেটটা ছিল, ওইটা আবার পরের বছরের প্রারম্ভিক জেট হিসাবে কাউন্ট করা হয়েছে। এই যে প্রারম্ভিক জেট হিসাবে 1,17,600 সাথে আবার 60,480 যোগ হয়েছে, 1,78,080। এটা আবার পরের বছরে প্রারম্ভিক জেরে নিয়ে গেছে। প্রারম্ভিক জেরের সাথে আবার অবচয় খরচ হিসাব 2021 সালের 48,384। এই দেখো কত ছিল, 48,384। এগুলো জাস্ট নিয়ে যোগ করছে, আর প্রারম্ভিক জেটটা সামনে বসাইছে। এটা এভাবেই তোমার খতিয়ানটা প্রস্তুত করা হয়েছে। বোঝা গেছে পুঞ্জীভূত অবচয় খরচ। তো ঢাকা বোর্ড 2022-এর সলভ আশা করি তোমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। এরপরে পরবর্তী ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2021 থেকে সলভ করা শুরু করব। তো ধন্যবাদ এতক্ষণ ক্লাস করার জন্য। আশা করি তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসটা তোমাদের উপকারে দিবে। আসসালামু আলাইকুম।